প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যাচ্ছেন আমি সেই সকল মানুষের কাছে আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। খালেদ ভাই, আমি যেটা মনে করি এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা হচ্ছে মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব বহন করে তখনই এই ঘটনাগুলির সৃষ্টি হয়। অপরাধ করে বুক ফুলিয়ে হাঁটছে, আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে, বেরিয়ে আসছে, সেই আস্ফালনের আপনি কি মন্তব্য করবেন? এবং অনেকেই বলছে যে এর সাথে ক্ষমতার একটা সরাসরি আমি আপনার সাথে একেবারে দ্বিমত করবো না খালেদ ভাই। হ্যাঁ, যে রাজনীতিটা নাম ব্যবহার যারা করছে, এই কারণে আমরা যারা রাজনীতিটাকে একটা মহৎ কাজ হিসেবে বেছে নিয়েছি, আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা। আমরা যারা রাজনীতিতে এসেছিলাম একটা দাবি নিয়ে এসেছিলাম। আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি 14 বছর বয়সে 1975 সালের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে, তখন কিন্তু এই চিন্তা করে আসি নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসবো, এই চিন্তাও করে আমরা আসি নাই যে কিন্তু সাহেব আমি একটু আপনাকে আপনার অনুমতি নিয়ে আমি একটু মাঝখান থেকে আপনাকে থামাই। আপনি কিন্তু বলছেন যে আসলে একটি মেসেজ দেওয়া হয়েছে যে যারা অপরাধ করবে, অপকর্ম করবে, তারা দেশ জাতি দল সবাই শত্রু। কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা এই অপকর্ম করছে, যারা ক্ষমতার পাশে থেকেও সেই দাম্ভিকতা দেখাচ্ছে, আস্ফালন করছে, এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাদের এই সাহসের উৎসটা তারা কেন মনে করছে তারা অপরাধ করে পার পেয়ে যাবে? ব্যাপারটাকে আমি এভাবে বলি, আমি অ্যাকচুয়ালি খালেদ ভাই গত 20-25 দিন ধরে আমার উপরে খুব ট্রমা গেছে। আমার পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন মুক্ত হয়েছেন, কিন্তু সম্পূর্ণ শারীরিক সুস্থ হন নাই। তো আমি গত 3-4 দিন ধরেই মিডিয়ার সাথে কথা বলছি, তার আগে আমি কথা বলতেও পারিনি। এবং তখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম। আমি আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে যখন জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি সাহেব আমাকে একটা প্রশ্নের উত্তর সরাসরি দিয়েছেন যে দেখেন, এবং আইজিপি সাহেব খুব সুন্দর করেই দিয়েছেন উত্তরটা, যে উনি একটা কথা বললেন যে শামীম ভাই একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কার ভাবে, যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ, এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ। আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই, আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনি আইন সম্বন্ধে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন, আমি বিশ্বাস করি। সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি, যে এই সময় যারা বিশেষ করে ধর্ষণের ঘটনাটা কিংবা অন্য যে ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে, এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই, কিছুটা বিদ্রোহের মতো করে বলতে চাই, এবং আমি কিছুটা ক্ষোভের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম, এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন, একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায়ে পর্যন্ত আছেন, যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন। আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন তারা কোনো না ভাবে হয়তো এটা ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ, তিনি রাজনৈতিক ভাবেই হোক কিংবা অরাজনৈতিক ভাবেই হোক, ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে, কালো টাকার জোরে, এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান। এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে, কিন্তু প্রতিদিন থানায় 45 লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখনকার দিনে। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে। আজকে প্রয়াত নাসিম ভাই নাই, মরহুম, উনি চলে গেছেন দুনিয়া থেকে। একটা বড় কৌতূহল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনীর মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন। আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না, এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন। কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে, ক্ষমতার দাপট না থাকলে এইসব অন্যায় পেয়ে পার পাওয়া সম্ভব না। এবং বাংলাদেশের মানুষের মানে আলাদা, বাংলাদেশের ভিতরে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই, কানুন নাই, ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না। সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায়? এটি প্রশাসন, আপনারা যারা আইন প্রণেতা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কার দায় আছে? আমরা এড়াতে পারি না, আমিও মনে করি আমরা এই দায় এড়াতে পারি না, এবং আমি এটাকে বিশ্বাস করি যে এই সমস্ত কিছু এই ধরনের যে অপকর্মগুলি হচ্ছে কিংবা যেগুলি, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? কার গায়ে ময়লা পড়ছে? সরকারের গায়ে ময়লা পড়ছে। সরকারের গায়ে ময়লা পড়লে প্রধানমন্ত্রীর গায়ে ময়লা পড়ছে। বাট একটা জিনিস মনে করতে হবে যে সমাজে উনি একটা পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছেন, খালেদ ভাই আপনি শুনেছেন, যে এইটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি, যুগ যুগ ধরে সামরিক শাসন বিভিন্ন কিছু দিয়ে শুরু হয়ে এই যে একটা গাছের যে শিকড় বেরিয়েছে এত শক্ত মহিরু হয়ে গেছে, শিকড় একদিক দিয়ে কাটছেন তো আরেক দিক দিয়ে বাঁচছে। কেন বলবেন হোয়াট ইজ মাই ডিউটি, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমার কি বিবেক বোধ নাই? আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত। আমি মনে করি এটাই আমার শ্রেয়, আমি মনে করি অন্তপক্ষে এটা। কারণ খালেদ ভাই 58 বছর হয়ে গেছে আর হয়তো বেশি থাকবো না। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ। আর আমরা যারা রাজনীতি করি, রাজনীতি এখন একটা জিনিসই করি, যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল, দ্যাটস ইট।
ওকে, যাতে সে তার এই ফাঁসির মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য করে। সো আমরা রাজি করে এটা বলতে চাই, আমি কোনো অবস্থাতেই বলবো না যে উই আর দ্য পারফেক্ট, বাট আমরা যারা পলিটিক্সটা করে এসেছি, আজকে আপনি যে প্রশ্নটা করছেন, যখন এই প্রশ্ন আমাকে করেন, আমরা যারা রিয়েল পলিটিক্সটা করে এসেছি, সবকিছু নিয়ে বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর সাথে, আমরা কিন্তু দেখেছি নারায়ণগঞ্জের যে এসপি, সাবেক এসপি ছিলেন, তার সঙ্গেও কিন্তু আপনার মানে এক ধরনের যেটি মিডিয়াতে আসছে, আপনি তাকে পছন্দ করেন নাই, উনি আপনার সম্পর্কে বা বিভিন্ন রকম কথা বলেছেন, তো সেটি কিরকম? এবং সেটি কি এরকম যে আপনার তাকে পছন্দ হয় নাই বলে তাকে চলে যেতে হয়েছে, নাকি তার আপনাকে পছন্দ হয় নাই বলে সে বিভিন্ন সময় বিভিন্ন কথা, মানে এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যেহেতু নারায়ণগঞ্জের এসপি সাহেবের কথা বলতেন। বেসিক্যালি বিষয়টা সেরকম না। ওনাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্যোগ করা হয়েছে এটা আপনিও আমার চেয়ে ভালো জানেন একজন মিডিয়া পার্সন হিসেবে। আর একটা এসপি হিসাবের সাথে একটা সংসদ সদস্য হিসাবে আমি যখন তুরামগঞ্জে ভিপি ছিলাম তখন হলে ঠিক ছিল, এখন না। হ্যাঁ, তোমাকে আমি ওপেনলি বলতে চাই, আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে শামীম ভাই হিসাবে জিজ্ঞেস করছি আপনি কি সন্তুষ্ট, আমি বলবো না, আমি সন্তুষ্ট না। বিকজ আমি এই কারণে বলবো, এই দলটা বাংলাদেশ আওয়ামী লীগ, এই দলটার জনক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশটাকে স্বাধীন করেছেন। এই দল থেকে নিয়ে একটা মহিলা তার বাবা মা ভাই সবকিছু হারিয়ে এই দলটাকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে 21 বছরে। 21 বছরে খালেদ ভাই আমার হাত দিয়ে আমার 49টা ভাইকে দাফন করতে হয়েছে, এতগুলি রক্তের উপর দিয়ে আমাদের আসতে হয়েছে। এই ধরনের মানুষের চেহারা দেখার জন্য না, যারা আমাদের নামের উপরে ব্যবহার করে, দলের উপরে ব্যবহার করে তারা লুণ্ঠন করবে, আর তার দায় দায়িত্ব আমরা নিব, নট অ্যাট অল। আমরা কথা বলবো, এবং বেশি না কিন্তু, এটা 1% 2%। হ্যাঁ, এই 2% 1% লোক, হ্যাঁ, তারা অনিয়মটাকে নিয়ম বানাতে চায়। এবং আমি নাম বলবো না, সংখ্যা বলবো না, কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন, সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি। তদবিরের পর তদবির করছেন এসপির সাথে একটা, মানে আপনি জানেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এবং দ্যাটস দ্য প্রবলেম যে আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই, আমি একটা জিনিস মনে করি, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে। আর আমি রাজনীতি করতে এসেছি, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে। আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই, আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করবো? যে এই লোকের আত্মসম্মান বোধ নাই, হ্যাঁ, সেই ধরনের কাজ করতে পারে। আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে। আমরা যেহেতু ন্যায় নীতির উপরে থাকা, আমি বলি না আমি পারফেক্ট, কিন্তু যারা কিন্তু আত্মসম্মান বোধের ক্ষেত্রে শামীম ভাই, আত্মসম্মান বোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন, বা কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে, বা কেউ যদি বলেন অনুগ্রহে, বা কেউ বলেন যে তৎপরতায়, সেই জন্যই তাদের আপনাদের যে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি। আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই, আর কোনো সত্য নাই, দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে। আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না, তারা আমার জন্য যা করেছেন। না সাহেব, আমি বুঝতে পারছি, কিন্তু এই কথা সত্য যে নারায়ণগঞ্জে অনেক কিছু হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে যে আরো অনেক কিছু গত 10 বছরে যেগুলি হয়েছে, সেগুলির ক্ষেত্রেও কি লোকে আপনাকে মনে করবে কিনা? নারায়ণগঞ্জের 7 খুনের কথা, নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে যেতে হলো, আগে না 3-4 বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ। তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে করবেন না যে মানে আপনার দায়, বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত, খারাপ কাজের দায়ও তাদেরকে একটু নিতে হবে? আমি বলছি আপনাকে, যেমন প্রথমে আসলে আপনি 7 খুনের কথা বললেন খালেদ ভাই, আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল, এবং আমি 45 মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার, আমার যাকে জানানো দরকার, আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে। 2.5 বছর ধরে বাংলাদেশে 1-2টা মিডিয়া, আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন, আপনার কাছে যাই বলেছিলাম যে 1-2টা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি 2.5 বছর ওয়েট করেছিলাম, তারপর 2.5 বছর পরে যাই পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম। আমি কিন্তু কোনো বিচার পাইনি, বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। আর মাদকের কথা বলছেন, ট্রু, মাদক নারায়ণগঞ্জেও আছে, মাদক নোয়াখালীতেও আছে, মাদক বাংলাদেশ সব জায়গায় আছে। এই ব্যবস্থা করা উচিত। আমাদের একটা জিনিস করা উচিত, আমরা যারা রাজনীতি করি খালেদ ভাই, যে দলের পরিচয়টা দেখা উচিত না। সমাজে 2 ধরনের মানুষ আছেন, একটা হচ্ছে, কিংবা 4 ধরনের মানুষ আছেন। একটা হচ্ছে খুব ভালো মানুষ, একটা হচ্ছে ভালো মানুষ, একটা হচ্ছে খারাপ মানুষ, একটা হচ্ছে খুব খারাপ মানুষ। এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে, ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন, আমরা যদি এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি, এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই, আমার মনে হয় যে আমরা 100% না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে। বর্তমানে দেখি আপনি সাদাকে সাদা বলেন না, কালোকে কালো বলেন, বর্তমানে এমপিদের মধ্যে অর্থাৎ 350 এমপির কতজনকে আপনি সন্ত্রাস বা দুর্নীতি মুক্ত মনে করেন? আপনার পার্লামেন্টের একজন সহকর্মী এমপি এখন কুয়েতের জেলে বন্দী, বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন? 350 জন আছেন আপনার সামনে, আপনি সহ, প্রধানমন্ত্রী সহ, আপনি কতজনকে মনে করেন দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, এবং তারা মানে
আমি বলবো যে যেরকম এমপি আপনি চান সেরকম এমপি। আমি 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 ধন্যবাদ, কারণ অনেক ভালো জায়গায় আছেন। আবার অনেকের কাছে চেয়ার হচ্ছে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া, ওর চেয়ে বড় চেয়ার কিছু হয় না। সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি, নাকি মনে করেন এই সরকারের সবকিছুই সফল? আমি 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 এই সরকারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, যে আজকে যদি আমি প্রশ্ন রাখি, বুকে হাত দিয়ে উনি কি বলতে পারবেন যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করা হয়েছে জনগণের ভোটে, ভোট চুরি করে নয়? এখানে আমার মনে হয় যে ওনারা, আমার ক্ষেত্রে আমি বলবো যে আমরা জনগণেরটা হয়েছি, আমি তো সব জায়গায় ছিলাম না। আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি। রাখবেন, আমি শুধু ওই দর্শকের কাছে, আল্লাহর কাছে, আমি 2 বেলা কোরআন শরীফ পড়ি, 22 বছর তাহাজ্জুদ পড়ি। আমি ওনাকে একটা কথা বলতে চাই, শুধু